শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার আইনজীবী বললেন, বর্তমান আইনে বিচার করা মানে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা এখন সাঁতার কাটো। মধ্য নভেম্বরেই হতে পারে রায়। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নিজের শঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেঙ্গুতে আরও 4 মৃত্যু, অক্টোবরে মৃত্যু 50 ছড়ালো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন 12,000 কোটি টাকা ক্ষতি, শঙ্কা রফতানিকারকদের। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার করা মানে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা হবে এখন সাঁতার কাটো। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তিতর্কে এই কথা বলেছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আজ সোমবার যুক্তিতর্কে আমির হোসেন এসব কথা বলেন। যুক্তিতর্কের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, 2-3 দিন আগে জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাশেম আলীর ছেলে আইনজীবী আহমদ বিন কাশেম আরমানের একটি ভিডিও দেখেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন মীর কাশেম আলীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছিল, তখন আহমদ বিন কাশেম আরমানের সাক্ষাৎকারের ভিডিও সেটি। সেই ভিডিওটিতে আরমান তার বাবার বিচার চলাকালে এই আইনের কঠোর সমালোচনা করেন। আরমান বলেন, এই আইনের সাক্ষ্য আইনের সঠিক ব্যবহার না করতে পারা সহ ব্যাপক সীমাবদ্ধতার মধ্যে বিচার হচ্ছে, যা ন্যায় বিচারকে বিঘ্নিত করছে। এক বছর আগেও ক্ষমতার চূড়ায় ছিলেন শেখ হাসিনা, কিন্তু গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর তার বিরুদ্ধে দায়ের হয় অসংখ্য মামলা। দীর্ঘ শাসনামলে গুম, খুন, দুর্নীতি, গণহত্যা সহ নানা অভিযোগে অভিযুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় হতে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে এই মামলার রায় ঘোষণা হতে পারে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র। মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য জেরার পর শেষ হয়েছে প্রসিকিউশনের যুক্তিতর্ক। স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হলে রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। চলতি সপ্তাহে স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক ও প্রসিকিউশনের যুক্তি খণ্ডন শেষ হতে পারে। সেই হিসেবে 23 অক্টোবরের পর পাওয়া যাবে রায়ের দিনক্ষণ। আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয় দেখার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বিষয়ে কথা বলেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা। জবাবে তিনি বলেন, এর আগে কোনো নির্বাচনের প্রশিক্ষণ ছিল না, এবার সংশয় আছে বলেই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তবে সেই সংশয়ের জায়গাটি স্পষ্ট না করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনটা ভালোভাবে করার জন্য যেসব জায়গা কন্ডাক্ট করা দরকার ওই সব জায়গাগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর 249 জনের প্রাণ গেল মশাবাহিত এই রোগে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 942 রোগী। তাতে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60,791 জন।
জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু গতিশীল করতে বিশেষ কমিটি কাজ করবে। আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট 837টি মামলার রেকর্ড হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতিমধ্যে 19টি হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। এসব হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2000-এর 10 ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনকে এবার ভোটের আগে ও পরে মোট 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন বাহিনী। 20 অক্টোবর নির্বাচন ঘিরে প্রাক প্রস্তুতিমূলক আইন শৃঙ্খলা বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। ইসি সচিব বলেন, এবার ভোটে 5 দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে 8 দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা কোনো উদ্বেগ প্রকাশ করেননি। সচিব জানান, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ, ড্রোন ব্যবহার নিষিদ্ধ এবং পুলিশের জন্য বডি ওর্ন ক্যামেরা থাকবে। ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ EAB। 20 অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ক্ষয়ক্ষতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে EAB সভাপতি মোহাম্মদ হাতেম আলী এই তথ্য জানান। EAB সভাপতি মোহাম্মদ হাতেম আলী বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনার কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কার্গো ভিলেজের প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা সাধারণত হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ইলেকট্রিক পণ্য, তৈরি পোশাকের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং নমুনা আমদানি ও রপ্তানির জন্য এই স্থান ব্যবহার করেন। এছাড়া আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো তাদের গ্রাহকদের গুরুত্বপূর্ণ দলিলপত্র ও পার্সেল আদান প্রদানের জন্য কার্গো ভিলেজ ব্যবহার করে থাকেন। চট্টগ্রামে হাত পায়ের রক কাটা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন সাগর তীরে কাশবনের ভেতর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে, কারা খুন করেছে নাকি আত্মহত্যা, তা বলতে পারছে না নিহত শিক্ষার্থীর পরিবার ও পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম শামীম মাকসুদ খান জয়। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করার একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু চারিদিকে অনৈক্য দেখা যাচ্ছে। তিনি বলেন, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন, অনেকে চলে যাচ্ছেন। রাজনীতিবিদদের কথা হয়তো শুনতে ইচ্ছা করে না, কিন্তু রাজনীতিবিদেরা একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করেন, পথ তৈরি করেন অথবা পথ নষ্ট করেন। রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, সততা না আনা যায়, তাহলে রাজনীতি কখনোই সুন্দর হবে না।
দাবি আদায়ে নবম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। 3 দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবিতে 20 অক্টোবর সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলেন, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% বা ন্যূনতম 2000 টাকা নির্ধারণের সরকারি সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত। তারা মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 500 থেকে 1500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 50% থেকে 75% করার দাবি পুনর্ব্যক্ত করেন। এর আগে গত 30 সেপ্টেম্বর বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানোর ঘোষণা দেয়া হয়, কিন্তু 5 অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েত হোসেনের খুনের ঘটনায় উঠে এসেছে প্রেম ঘটিত চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী জানিয়েছেন তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিত জটিলতার জেরেই খুন হন জোবায়েত। তবে খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা কিছু জানতেন না বলে দাবি করেছেন। 20 অক্টোবর সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই ছাত্রী ও মাহিরের 9 বছরের প্রেমের সম্পর্ক ছিল। তারা ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠেন, তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়। ওসি বলেন, ওই ছাত্রী তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন তিনি জোবায়েতকে পছন্দ করেন, যদিও তাকে তা সরাসরি বলেননি। এতে রাগে ও ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে জোবায়েতকে খুন করেন। পুলিশ জানায়, জোবায়েত ও ওই ছাত্রীর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। জোবায়েত গত 1 বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনে তাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। রোববার বিকেল 4টা 45 মিনিটে ওই বাসার 3য় তলায় তাকে খুন করা হয়। ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায়। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন। এদিন চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত। 2022 সালের 12 জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন গ্রহণ করেন, তবে বিভিন্ন কারণে মাঝের কয়েক বছর রিভিশন শুনানি হয়নি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে 97 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরও 230 ফিলিস্তিনি। ইসরায়েল 80 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, খবর আল জাজিরার। ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 68,159 জন নিহত এবং 1,70,203 জন আহত হয়েছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।